সকালে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। সেনা অভ্যুত্থানের খবর চারিদিকে রটে গেছে। সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরো 4টি কর্মসূচির। বাংলাদেশের সেনানিবাসে বেশ গুরুতর কিছু ঘটছে। এদিকে আজ 1 ফেব্রুয়ারি সকাল থেকেই রাজপথে আওয়ামী লীগ শেখ হাসিনার পরিকল্পনা মতো তাণ্ডব চালাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন। তারা কি করছে? অন্যদিকে সেনা প্রধানের নতুন সিদ্ধান্তে দেশ তুলপাড়। তাদেরকেও সবাই ভুল বুঝছে। তাহলে কি শেখ হাসিনার বিশাল বিজয় হয়েছে? অশান্ত বাংলাদেশ, প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আর্থিক অবস্থাও তলানিতে, সাধারণ মানুষও এবার ভিগে যাচ্ছে। তার মাঝেই আরো এক ধাক্কা। বাংলাদেশে অবশ্যম্ভাবী সেনা অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের যে দীর্ঘ ধারাবাহিকতা আছে সেটা সম্ভবত খুব শীঘ্রই দীর্ঘতর হতে চলেছে। মানে আর একটি অভ্যুত্থান খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। 6 মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে, আর 6 বছর গেলে আপনাদের চেহারা কি হবে? ওদের যত খারাপ, নিকৃষ্ট হয়ে গেছেন আপনারা। এখন দেখতেছি আপনারা হাসিনার ফ্যাসিস্ট বলি আমরা, আর আরো তো বড় বড় ফ্যাসিস্ট তৈরি হচ্ছে। 6 মাসের মধ্যে হাসিনারে পাঠ করে দেওয়ার মতো ফ্যাসিস্ট এসে পড়ছে। এখন একটাই শুধু বাকি আছে যে কথা বলতে পারি, একটুকুই তো, তাও বলতে গেলে গালিগালাজ, মা বাপ নিয়ে, জন্ম নিয়ে অনেক ঝামেলা। সরকার পতন না হতো তাহলে ডক্টর ইউনূসকে যেতে হতো কারাগারে, কিন্তু সবকিছু মিরাকেলি বদলে গেল। দর্শক, প্রায় 6 মাস পর ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে প্রধান উপদেষ্টার পদটা পেলেন? কারা তাকে রাজি করিয়েছিল? প্রথমে কি তিনি রাজি হয়ে গিয়েছিলেন এত বড় অফার পেয়ে, নাকি এর পেছনে অনেক ঘটনা ছিল? সকল কিছু মিলিয়ে একটা তথ্য সামনে এসেছে। হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী সেনাবাহিনীতে সেনানিবাসে গুরুতর একটি ঘটনা ঘটে যাচ্ছে, যেটা নাকি আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা বেমালুম, মানে আমরা কেউ কিছু জানতে পারতেছি না, কিন্তু তলে তলে এত কিছু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যখন ডক্টর ইউনূস সরকার চারিদিক দিয়ে ব্যর্থ হচ্ছেন, সব ক্ষেত্রে ব্যর্থতার ছাপ রাখছেন, কোনো ক্ষেত্রেই সফল হতে পারছেন না, তারা সরকার চালাতে পারছেন না। প্রধান উপদেষ্টা নিজে স্বীকার করছেন যে তারা সরকার চালাতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন, তাদের সরকার চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা চলছেন, আন্দাজে ঢিল মারার মতো ঢিল মারছেন। লেগে গেলে ভালো, না লেগে গেলে কিছু করার নেই, এমনটা প্রধান উপদেষ্টা নিজেই গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন। এই কথা যখন বললেন, এবং প্রধান উপদেষ্টার গতকালকের একটি ইন্টারভিউ ফিনান্সিয়াল টাইমস, ব্রিটিশ গণমাধ্যম, সেই গণমাধ্যমে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পরে আরো বেশি সমালোচনা হচ্ছে। তিনি সেখানে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পেছনে ইন্ধন দিচ্ছেন, তার আশীর্বাদ পুষ্ট এই দল, সেরকমটা তিনি নিজেই স্বীকার করেছেন। এরকম অবস্থার মধ্যে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছে বাংলাদেশে সেনা শাসন আসবে, এই সরকার থাকতে পারবে না, সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে। সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হবে, এরকম আলোচনা যখন অনেকদিন থেকে চলছে, কবে নাগাদ সেনাবাহিনী ক্ষমতা নেবে কিংবা আদৌ ক্ষমতা নেবে কিনা, এই আলোচনার ডামাডোলের মধ্যে আমরা দেখেছি গতকালকে কলকাতার জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার, তারা একটি খবর করেছে শিরোনামে সেনাবাহিনী, বাংলাদেশের সেনা অভ্যুত্থান, কি ঘটতে চলেছে, এরকম একটা খবর করেছে। দিল্লি এরকম সতর্ক বার্তাও তারা দিয়েছে। বাংলাদেশের সেনা অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান হয়েছে, এমন খবর তারা দিতে চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে এক পক্ষ আর এক পক্ষকে ওভারটেক করে ক্ষমতার
আপনার পালাবদলের মধ্যে রয়েছে। এরকম খবর যখন সেনাবাহিনীর অভ্যুত্থানের খবর যখন আনন্দবাজার দিচ্ছে, তখন বাংলাদেশ সরকারের টনক নড়েছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে এই খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। প্রধান উপদেষ্টার উইংস থেকে বিবৃতি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই খবর ভুয়া। ভারতের কিছু কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের বিষয়ে মিথ্যা খবর প্রচার করছে এবং সেই খবর প্রচারের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা সহযোগিতা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বর্তমান রাজপথে নাই, কোনো আন্দোলনে নাই, মানে কোনো জায়গায় নাই। তারপরও আওয়ামী লীগের এই ধরনের এত বড় একটা জয় জয়কার, এর জন্যই তো বলি যে সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা কিংবা জামায়াত ইসলাম, জামাত শিবির, এরা আসলে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দিতে চায় না, কিংবা আওয়ামী লীগকে তারা এত ভয় কেন পায়। কারণ আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে উইদাউট আন্দোলন ছাড়াই তারা যদি মানে এত বড় একটা জয় জয়কার হয়ে যায়, মানে যেখানে আপনার বিএনপি আপনার নেয়, তারপর হচ্ছে জামায়াত ইসলাম মনে করে যোগদান করে, মানে সবাই যোগদান করে, কিন্তু সবাইকে টপকিয়ে, যেখানে আজ থেকে আরো 6 মাস আগে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, মানে যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজপথে কোনো নাম গন্ধ নেই, কর্মীদের দিক নির্দেশনা নাই, মানে কিছুই নাই। তারপরেও যদি আওয়ামী লীগের এত বড় ধরনের ভাই জয় জয়কার হয়ে যায়, তাহলে বিষয়টা সত্যিই কিন্তু ভাবার বিষয়, তাই নাকি? আমি মনে করি যে সমন্বয়কারী কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, যারা নাকি বলে যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবে, আমার মনে হয় ভাই তাদের জন্য এই ভিডিওটা কাফি। আর যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অনেকে হয়তো বা নিরাশ হয়ে গেছেন যে আওয়ামী লীগ হয়তো বা ক্ষমতায় আর কখনো আসতে পারবে না, কিংবা আওয়ামী লীগ একদম মনে করেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আওয়ামী লীগ কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিংবা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগের যারা নাকি দুশ্মন হোক, যারা নাকি এই ধরনের চিন্তা ভাবনা আপনারা করতেছেন, আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনাদের শরীরের ঘাম ছুটে গেছে। আমার মনে হয় ওই যে শরীরের একটা চিকুন ঘাম দেয় না মরণকালে, চিকুন একটা ঘাম, আমার মনে হয় এই ঘামটা মনে হয় আপনাদের দিয়ে দিছে বর্তমান শরীরে, না? একটু হাত দিয়ে দেখেন তো ভাই, দিছে কিনা। শোনেন একটা কথা বলি, যারা নাকি বলে যে আওয়ামী লীগকে উপরে ফেলে দিব, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করব, শোনেন এই 6 মাসের ভিতরে আপনারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছেন এবং যে মব জাস্টিস করছেন, লুটপাট, আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি যে চালাইছেন, এতে করে জানেন কি হয়েছে? মানে আওয়ামী লীগ তো আসলে আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে তো ছিল না, কিন্তু আওয়ামী লীগ না থাকার পরেও আপনারা আওয়ামী লীগের মানুষের প্রতি ভালোবাসা আরো কি পয়দা করে দিছে। এটা চিরন্তন বাস্তব কথা। দেখেন না সাধারণ মানুষের বক্তব্য যে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারকেই চাই। কেন মানুষ বলে? মানুষ কি পাগল? মানুষ কি গু খায়? মানুষ কি বোঝে না? বাংলার মানুষ কি বলদ? বলদ নাই রে ভাই। বাংলার মানুষ এখন বুঝতে শিখছে এবং জানে যে এই বাংলাদেশটাকে যেই দলের হাত ধরে আসছে সেই দলের নেত্রী হয়তোবা খারাপ হতে পারে, কিন্তু যার মাধ্যমে নাকি দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে তো আর খারাপ ছিল না। তো যাই হোক, আমার মনে হয় যে যারা নাকি এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন নিরাশ, যারা নাকি নিরাশ আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য কাফি হয়ে যাবে। মানে আপনাদের দুশ্চিন্তার, আপনাদের টেনশনের, আপনাদের ভেঙে পড়া, আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। মানে আশ্চর্য হওয়ারই একটা বিষয়, গণমাধ্যমে যখন আমরা দেখি, ফেসবুকে যখন দেখি যে আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা, নেতিবাচক প্রচারণা, প্লাস জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের কৃতকর্মে মানুষের যে ঘৃণার বহিঃপ্রকাশ আমরা দেখছি, কিন্তু আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটছে বেশ কিছু জায়গায়। বিশেষ করে এখনো বাংলাদেশে কিছু কিছু জায়গায় নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে, এমনকি বিপরীতে বিএনপির ভরাডুবি হচ্ছে। ভাবা যায় প্রশ্নটা কিভাবে হচ্ছে। গেল কয়েকদিন আগে আমি একটা নিউজ দিয়েছিলাম সিলেটের জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে, যেখানে আওয়ামী লীগ প্যানেলের বিশাল বিজয় হয়েছিল। এখন আজকে মাদারীপুর জেলা আইনজীবীর সমিতি নির্বাচনেও
এক অস্বাভাবিক বিজয় দেখছি। যেহেতু এখন এখানে আওয়ামী লীগ সরকার নাই, সো নির্বাচনটাকে যারা হোল্ড করেছেন বা যারা এটার কলা কুশলী আছেন নিশ্চয়ই আওয়ামী লীগ পন্থী না, কিন্তু তারপরেও আওয়ামী লীগ 15টা আসনের মধ্যে মানে 15টা সিটের মধ্যে পদের মধ্যে 14টাই পাইছে, শুধু একটা পদ পায় নাই। বিপরীতে বিএনপির হয়েছে ভরাডুবি। দর্শক, মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে 15টি পদের মধ্যে আওয়ামী পন্থীরা 14টিতে জয় পেয়েছেন। সভাপতি পদ ছাড়া বাকি সব পদেই আওয়ামী লীগ বিজয়ী। আর বৃহস্পতিবার রাত 11টার দিকে আইনজীবী সমিতি কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আবার জয়ী হয়েছেন জামায়াত ইসলামীর অনুসারী এমদাদুল হক খান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে 77 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে 156 ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদ বাগিয়েছেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহবুব হোসেন শাকিল। সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন পেয়েছেন 130 ভোট, জালালুর রহমান পেয়েছেন 130 ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 29 ভোট। নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় গণনা অথবা লটারি করা হবে। আর বাকি পদগুলো আপনার সবগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়। আর এটার পরেই একটা প্রশ্ন উঠে এসেছে যে আওয়ামী লীগের এই কি বলে যে জনপ্রিয়তা অন্তত জেলা আইনজীবী সমিতি লেভেলে কিভাবে এতটা জনপ্রিয়তা, তো এ নিয়ে আমরা যদি একটু দেখি এতগুলো পদ থাকতে সভাপতি পদটাতে কেন আওয়ামী লীগ বিজয়ী হইতে পারলো না। আচ্ছা, এটা নিয়ে আবার মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা তিনি বলছেন, মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে 15টি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া 14টি পদেই আওয়ামী লীগ আপনার কি বলা হয় যে তারা নির্বাচন করেছে, মানে তারা এখানে প্রার্থী দিয়েছে। তো সভাপতি পদে কেন দেয় নাই? এবারের নির্বাচনে সভাপতি পদে সরাসরি আওয়ামী লীগের পদে থাকা কোনো নেতা অংশগ্রহণ করেননি। আর আওয়ামী লীগের যদি কোনো নেতা অংশগ্রহণ করত তো তাদের ধারণা তিনি পাশ করতেন। অপরদিকে এমদাদুল হক খান সভাপতি পদে আওয়ামীপন্থী আইনজীবীদের সমর্থন নিয়েই বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আপনার অ্যাডভোকেট মাসুদ পারভেজ। তো সভাপতি পদে যিনি আছেন তিনি কিন্তু জামাত ইসলামের অনুসারী। তো তার মানে এখানে জামাতের এই কি বলা যে সাপোর্টিং এ আওয়ামী লীগ কাজ করে গেছে আমরা যতটুকু বুঝতে পারছি। আর আমাদের সদর থানার ওসি বলছেন, মাদারীপুর সদর থানার ওসি, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আর নির্বাচন কমিশনার যিনি আছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলছেন, সুন্দরভাবে ভোট গ্রহণ ফলাফল ঘোষণা করা হয়েছে। আর আপনার এখানে তো এখন অনেকেই বলছেন যে এই আইনজীবী পরিষদে যারা যারা আছেন, যে সদস্যগুলো আছেন, তারা দীর্ঘ 16 বছর এখানে সবাই ইনক্লুড হয়েছেন। তো যার কারণে জেলা আইনজীবী বা বিভিন্ন জায়গার যে নির্বাচনগুলো হয় সেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়। তারপরেও এই নেগেটিভ সিচুয়েশনে আওয়ামী লীগের এই জয়টাকে বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান পেজ থেকে তারা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, ভাই এটা কেমনে হচ্ছে? দর্শক, নিশ্চয়ই অনেকের মনে এই প্রশ্ন উকি দিচ্ছে যে ছাত্ররা যা করছে, তারা যে রাজনৈতিক দল নিয়ে আসছে, এর পেছনের পরাশক্তিকে, তারা কোন মতাদর্শে বিশ্বাসী হয়ে তারা এরকম মহাসমারোহে একটি কিংস পার্টি নিয়ে আসছে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়। আমার মনে হয় যে এর পেছনের পরাশক্তি চীন, এবং তারা যেটি কায়েম করতে চাচ্ছে, প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তা হচ্ছে টার্কিশ মডেল। যেহেতু টার্কিশ মডেল তারা কায়েম করতে চায়, সেহেতু তুরস্কের একটা প্রভাব তো থাকবেই। তুরস্ক এবং চীনের মধ্যে সম্পর্ক কি, আমাদের সমীকরণগুলো মেলানো দরকার। এবং সমীকরণগুলো মেলাতে গেলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1923 সালে যখন মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কে উসমানীয় খিলাফত বিলুপ্ত করে তিনি একটি কঠোর ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র কায়েম করলেন, সেই সাথে সব ধরনের ধর্মভিত্তিক দল বা ইসলামপন্থী দল নিষিদ্ধ করলেন। এর দীর্ঘদিন পরে এসে 1970 সালে ইসলামপন্থী দল হিসেবে ন্যাশনাল অর্ডার পার্টি গঠিত হয়, সেটা নিষিদ্ধ করা হয়। তারপর 1972 সালে গঠিত হয় ইসলামপন্থী আরেকটি দল, ন্যাশনাল সালভেশন পার্টি। সেটি 1988 সালে নিষিদ্ধ করা হলে যমুনায় ন্যাশনাল ওয়েলফেয়ার পার্টি। তো ওয়েলফেয়ার পার্টি খানিকটা সাফল্যের মুখ দেখে। কেমন? 1996 সালের নির্বাচনে এই দলটি বিজয় লাভ করে, কিন্তু তুর্কি সেনাবাহিনী সেই
দলের প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন আরাবাকানকে ক্ষমতাচ্যুত করে এবং যেহেতু ধর্মীয় সংশ্লিষ্টতা অভিযোগ ওঠে সেহেতু তাকে ক্ষমতাচ্যুত করে। এরপরে 2001 সালে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তিনি ওয়েলফেয়ার পার্টির ধর্মীয় পরিচয় ছেড়ে দিয়ে মোটামুটি একটা উদার এবং গণতান্ত্রিক পরিচয় তিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেন, যেটিকে অনেকে একে পার্টি নামে চেনেন। তো 2002 সালে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হয়ে এই দলটি যাদের উপরে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে ধর্মপ্রাণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপরে। যাই হোক, এই দলের সঙ্গে এখন বর্তমান ছাত্রদের সম্পর্কে আমরা মনে করতে পারি যে জামাত ইসলামের সঙ্গে তুরস্কের এরদোগানের যে সম্পর্ক ছিল তা মোটামুটি বেশ ঘনিষ্ঠ। তার কারণ বিএনপি জামাত জোট সরকারের সময় মতিউর রহমান নিজামী বেশ কয়েকবার তিনি তুরস্ক সফরে গেছেন। এমনিভাবে জামাতের কেন্দ্রীয় নেতাদের অনেকেই তখন তুরস্ক সফর করেন। এরদোগান এসেছিলেন 2013 সালে বাংলাদেশে এসে জামাত নেতাদের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ দেন। ইসলামী ছাত্র শিবিরের যত ধরনের প্রশিক্ষণ আছে সব তুরস্ক থেকে নিয়ে আসা হয় এবং জামাত পরিচালিত বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত হয় তুরস্কের পৃষ্ঠপোষকতায়, অধিকাংশ প্রতিষ্ঠান। এবং আমরা যেটা জানি যে যুদ্ধাপরাধীদের বিচারের বেলায় তুরস্ক কিভাবে জামাত ইসলামী যাদের সমর্থন করেছিলেন। তারা তো অনেকের ফাঁসির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, ফাঁসি যাতে রহিত করা হয় সেই আহ্বানও তিনি জানিয়েছিলেন। আমি এরদোগানের কথা বলছি। এবং জামাতের মধ্যে সংস্কার নিয়ে তো দীর্ঘদিন আলোচনা চলছিল। 71 ইস্যুতে তারা ক্ষমা চাইবে কি চাইবে না, ধর্মভিত্তিক দল হিসেবে তারা কট্টর মৌলবাদিত্বের পথে থাকবে কিনা, সেই জায়গা থেকে কিছু নেতা কিন্তু জামাত থেকে বেরিয়ে আসেন। তার মধ্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সহ আরো অনেকে বেরিয়ে আসেন এবং তারা বেশ খানিকটা উদার গণতান্ত্রিক মনের। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। তো এই এবি পার্টি এখন ছাত্রদের পেছন থেকে সব ধরনের সহযোগিতা করছে, মোটামুটি এটুকু অনেকের কাছেই পরিষ্কার। এখন বিষয় হচ্ছে যে তুরস্ক এবং চীনের লাভ কি এবং সম্পর্কটা কি। রিসেপ তাইয়েপ এরদোগান তিনি তো মুসলিম সালতানাতের নতুন সম্রাট হতে চেয়েছিলেন, এটিও আমরা সবাই জানি। এবং 20 শতাব্দীর রাজনৈতিক নেতৃত্বের যে লিগেসি, সেই লিগেসির বাইরে এসে তিনি তুরস্কের জন্য একটা স্বতন্ত্র অবস্থান বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। হার্ড সেকুলারিজমের নামে যেসব ধর্মীয় স্বাধীনতা তার দৃষ্টিতে হরণ করা হয়েছে বিভিন্ন ইসলামী দেশগুলোতে বা মুসলিম রাষ্ট্রগুলোতে, তাদেরকে নিয়ে তিনি উসমানীয় সাম্রাজ্যের যে হারানো গৌরব সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এর জন্য পাশ্চাত্য রাজনীতির বাইরে, পাশ্চাত্য ঘরানার বাইরে তিনি নতুন মিত্র খুঁজতে চাইলেন। সেই মিত্র হিসেবে তিনি কাকে পেলেন? চীন এবং রাশিয়াকে। 2015 সালে আপনাদের মনে পড়ে নিশ্চয় যে একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল, একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই সামরিক অভ্যুত্থান প্রতিহত করতে পেরেছিলেন রাশিয়ার নিখুঁত তথ্যের ভিত্তিতে এবং সেইখান থেকে রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধুত্ব পরিণত হয়। পাশাপাশি চীনের সঙ্গে যে সম্পর্ক সেটি হচ্ছে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক, সেই জায়গা থেকে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন 2002 সালে ক্ষমতা আসেন তখন বেশ ভালোই চলছিল তুরস্কের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি, কিন্তু একটা পর্যায়ে অর্থনৈতিক মন্দা শুরু হয়, সেখানে দারিদ্র্যের হার বাড়তে থাকে, নানান ক্ষেত্রে ধস নির্যাস থাকে এবং 2015 সালে যখন ব্যর্থ সামরিক অভ্যুত্থানটি সংঘটিত হয় তারপর থেকে তিনি অতিমাত্রায় কর্তৃত্ববাদী হয়ে উঠতে থাকেন। বিভিন্ন ধরনের গণমাধ্যমের কণ্ঠ তিনি একেবারে নগ্নভাবে চেপে ধরেন। অনেক রাজনৈতিক নেতা কর্মীদের, হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মীদের, বিরোধী দলীয় নেতা কর্মীদের তিনি বন্দী করেন। যাই হোক, তুমুল কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এরদোয়ান। এরপর তাদের যে অর্থনৈতিক মন্দা সেটা কাটানোর জন্য চীনের প্রয়োজন হয়। তুরস্কের যে আমদানি খরচ তাতে প্রতি বছর $200 বিলিয়ন প্রয়োজন হয়। এত টাকা তুরস্ক কে দেবে? IMF এর বাইরে আছে একমাত্র চীন। তো সেই জায়গা থেকে চীনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যদিও নানান ইস্যুতে চীনের সাথে বিরোধ ছিল,
চীনের উইঘুর যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সেই ইস্যুতে তুরস্ক সরব ছিল, যেটিতে চীন ভালোভাবে নিচ্ছিল না। একটা সময় ঋণ পাওয়ার জন্য সেই জায়গা থেকে এরদোয়ান পিছিয়ে চলে আসেন। এখন এই যে ক্রমবিবর্তনের মাধ্যমে তুরস্কে যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, সেই পার্টির গঠনতন্ত্র পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করছে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তুলতে যাচ্ছে সেই দল। এবং রিসেপ এরদোয়ান তিনি তুরস্কের সংবিধান পরিবর্তনের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, এখনো হয়তো সম্ভবত খুব বেশি সফল হয়ে পারেননি। যে চেষ্টাটি ছাত্ররা করছে বাংলাদেশের সংবিধান কবর রচনার মধ্য দিয়ে ছুঁড়ে ফেলতে চাইছেন। চীনের কথা যদি বলতে হয়, চীন এই অঞ্চলে তাদের বিশ্বস্ত বন্ধু খুঁজে পেতে চায়। আওয়ামী লীগ তো নেই, আমরা জানি চীনের সাথে সবসময় বিএনপির ভালো সম্পর্ক, কিন্তু সেই ভালো সম্পর্কটা কোন পর্যায়ে নিতে চায়, চীন যা বলবে তাই যেন হয়, একটা বিকল্প শক্তি হয়তো চীন শুরু করতে চাইছে, এটি আমার ধারণা। এবং মিয়ানমারের চীন যেমন ক্ষমতাসীন সামরিক জান্তাকে সব দিক থেকে সেলটা দিচ্ছে, তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, আবার চীনের সবকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে, মিয়ানমারের সবকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আবার চীনের ভালো সম্পর্ক। যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো, তাদেরকে অর্থ যোগান থেকে শুরু করে অস্ত্রের যোগান সবকিছু চীন দিয়ে যাচ্ছে। আমরা কি সমীকরণটা একটু মেলাতে পারি? এবং জামাতকে এখন বলা হচ্ছে দিল্লির এক্সটেনশন, যেহেতু জামাতের মধ্যে সংস্কারপন্থী হয়ে বেরিয়ে আসা এবি পার্টি জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, ছাত্রদের সঙ্গে তারা তো প্রকাশ্যে বলেছে, জামাতের গুণগান গেয়েছে, এবং শিবিরের ছাত্রনেতারা গণঅভ্যুত্থানে একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছে বা সামনে কাতারে ছিল একসাথে, এগুলো তারা বলেছে। কিন্তু এখন জামাতের বিরোধিতা করছে কেন? তুরস্কের সঙ্গে সম্ভবত এবি পার্টির যোগাযোগটা আরো বেশি। এবং এই সূত্রগুলো আর একটা ছোট্ট জায়গা থেকে খুব কঠোরভাবে মেলানো যায়। আমাদের দেশে ফরাদ মজার কিংবা আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তারা তো প্রকাশ্যেই একেবারে সবকিছু জোরালো সমর্থন ছাত্রদের দিচ্ছে এবং তাদের উৎসাহিত করছে নানানভাবে। সেই আমার দেশ পত্রিকাতেই তো একটি খবর বেরিয়েছে যে এই ছাত্র নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা পাকিস্তান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার যে আন্নাহাদা পার্টি আর ইমরান খানের তেহরিকে ইনসাফ, এই সব দলের গঠনতন্ত্র তারা পর্যালোচনা করছে। বাংলাদেশে অবশ্যম্ভাবী সেনা অভ্যুত্থান। বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের যে দীর্ঘ ধারাবাহিকতা আছে, সেটা সম্ভবত খুব শীঘ্রই দীর্ঘতর হতে চলেছে। মানে আর একটি অভ্যুত্থান বোধহয় খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। গত জুলাইয়ের যে অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন ঘটে, সেটিকে অনেকে পুরো না হোক হাফ সেনা অভ্যুত্থান বলে মনে করে। কারণ হাসিনার পতনের পর তেমন ইচ্ছা প্রথমটায় প্রকাশ করেও, অর্থাৎ ক্ষমতা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেও পিছিয়ে এসেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেটিকে যদি হাফ সেনা অভ্যুত্থান ধরা হয়, তাহলে বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু সেনা অভ্যুত্থানের নজির তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। 1975-এ 3 বার, 15ই আগস্ট, 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর, এই 3টে তারিখে 1975-এ। 1977-এর 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত জিয়াউর রহমানকে হত্যার একাধিক চেষ্টা হয় এবং পরিশেষে আর এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে 30শে মে 1981-তে জিয়াউর রহমান নিহত হন। এরপর 24শে মার্চ 1982-এর অভ্যুত্থান, এর সাথে ক্ষমতা দখল। বলেছিলাম না, সেনা অভ্যুত্থানের লম্বা ইতিহাস। প্রতি বছর না হোক 1 বছর 2 বছর অন্তর সেনার মধ্যে কোনো না কোনো গোষ্ঠী ক্ষমতা দখলের চেষ্টা করে গেছে। এই ইতিহাসে 1996, 2007, 2009, 2011 একের পর এক গুণে রাখা মুশকিল, তার মধ্যে কিছু সফল, কিছু ব্যর্থ। শেখ হাসিনার আমলে 2011 ডিসেম্বর থেকে 2012 জানুয়ারিতেও অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়। এই অভ্যুত্থানের মাথাদের মধ্যে কর্মরত অবসরপ্রাপ্ত সেনাকর্তারা ছিলেন। তাদের কি দাবি ছিল অভ্যুত্থানের পেছনে? কি কারণ ছিল? ছিল দেশে ইসলামী কানুন প্রতিষ্ঠা এবং এই 2024 সালের মতোই দেশকে ভারতের হাতের পুতুল করা চলবে না, এই ছিল তাদের দাবি। গণতন্ত্রের ভিত মজবুত না হলে এবং সেনাকর্তাদের ঠিক মতো লাগাম পরাতে না পারলে এমনটাই হবে। যেমন 2024-এ হলো,
কিন্তু জোর খবর 24-এই বর্তমান পর্ব মানে 24-এ যেটা হয়েছে সেখানে কিন্তু এই পর্বটা শেষ হয়নি। এই পর্বটার এখনো একটা অংশ এখানে বাকি আছে এবং তার রেস চলছে এখনো। এবং এখানেও সেনার পুরো বাহিনী নয়, বাহিনীর একটি অংশ তারা বাংলাদেশকে ভারতের নয় পাকিস্তানের উপনিবেশ করতে চায়। পুরোপুরি ইসলামী আইন চালু করতে চায় দেশে। বাংলাদেশের অভ্যন্তরে মেইন স্ট্রিম মিডিয়া বর্তমানে এসব খবর প্রকাশ করে না বটে, তবে সে দেশের সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক খবর ভাসছে এ ব্যাপারে। আর বিদেশি মিডিয়া, বিশেষ করে ভারতের মিডিয়া তো অনেক খবরই দিচ্ছে। আর এইসব খবরে রীতিমতো বাংলাদেশের ইউনূস সরকার ক্ষুব্ধ হয়ে গেছে। গত বুধবার মানে আজ তো শনিবার মানে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে সাংবাদিক সম্মেলনে নিজের রাগ আর চেপে রাখতে পারেননি। আগামী মাসে দিল্লিতে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডস এবং বিএসএফ এর বৈঠকে ভারত সরকারকে মিডিয়ার উপর চাপ সৃষ্টি করতে বলা হয়েছে, যাতে এসব অপপ্রচার বন্ধের জন্য ব্যবস্থা নেয় ভারতের সরকার। উপদেষ্টা মহোদয়ের মনে নেই যে এটা বাংলাদেশ নয় যে মিডিয়া সরকারের পছন্দের খবর শুধু দিয়ে যাবে। মিডিয়া ভারতের স্বাধীন কিন্তু সচেতন এবং তাদের স্বাধিকার সম্পর্কে তাদের যথেষ্ট তাদের অভিজ্ঞতা আছে এবং সেটা মেনে নিয়েই তারা কাজ করে, বানানো খবর দেয় না। আর বাংলাদেশের সেনার মধ্যে যে ক্ষমতা দখল বা অভ্যুত্থানের একটা চেষ্টা চলছে, এ খবর তো মিথ্যে নয়। ভারতের সুবিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি লিখেছে বাংলাদেশ সেনার মধ্যে 3টি পাওয়ার সেন্টার, 3টি, একটা দুটো তিনটে, 3টি পাওয়ার সেন্টার বা ক্ষমতার কেন্দ্র এখন কাজ করছে। এদের মধ্যে একটি গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগের প্রভাবিত, একটি জামাত বা কট্টর ইসলামী আদর্শে প্রভাবিত এবং তৃতীয় গোষ্ঠী একটা মধ্যপন্থী। তারা দুদিকেই আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই মধ্যপন্থী গোষ্ঠীর নেতৃত্বে, কিন্তু স্পষ্ট কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হওয়ার ফলে সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের যে কর্তৃত্ব সেটা কিন্তু দ্রুত কমে আসছে। তিনি এফেক্টিভ ভাবে সেনার মধ্যেকার এই পাওয়ার সেন্টার বন্ধ করার চেষ্টা করছেন না। তিনি এখনো পর্যন্ত 2 নৌকায় পা রেখে চলছেন। তবে যে মুহূর্তে নৌকা দুটো দূরে সরে যাবে একটা আরেকটার থেকে, অমনি শুরু হবে কি ওয়াকারুজ্জামান জলে পড়ে যাবেন, সেটা দেখা যাচ্ছে। কিন্তু এখন তার কর্তৃত্ব এখন অনেকটাই চ্যালেঞ্জড। সেনার দুই গোষ্ঠী, এই যে দুই গোষ্ঠী, এরা কিন্তু নিজেদের ক্ষমতা বাড়িয়ে যাওয়ার জোরদার চেষ্টা শুরু করে দিয়েছে নিজেদের মতো করে। এতদিনে আপনারা জেনে গেছেন সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান সদল বলে বাংলাদেশ সফর করে গিয়েছেন। তার আগে বাংলাদেশ সেনার একদল অফিসার পাকিস্তান গিয়েছিলেন। এই পুরো কার্যক্রম হয়েছে গোপনে এবং সেনাবাহিনীর কট্টর ইসলামী গোষ্ঠী সেই গোষ্ঠীর ব্যবস্থাপনায় ও তাদের নেতৃত্বে। এই গোষ্ঠীর নেতৃত্বে কে আছেন? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। গোষ্ঠী লড়াইয়ে তিনি আবার সব থেকে এগিয়ে থাকার বড় কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের মূল মস্তিষ্ক মাহফুজ আলম ও সরকারের সব থেকে বড় যে চালিকা শক্তি সেই ছাত্র নেতারা, যাদের পোশাকি নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র, ঠিক আছে, ছাত্র সংগঠন। তারা জামাত এই গোষ্ঠীর সঙ্গে দলীয়ভাবে বিএনপি এখনো স্পষ্টভাবে নেই বটে, তবে একটা মৌন সমর্থন যে তাদের আছে এই গোষ্ঠীর দিকে সেটা বোঝা যায়। আওয়ামী লীগের সমর্থক আছে আবার একটি অন্য সংগঠনটি, অন্য অংশটি। তাদের নেতৃত্বে আছেন জেনারেল মোহাম্মদ সাইনুল হক। এনাকে সমর্থন দিচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। ইনি বাংলাদেশ সেনার সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী যে ছাউনি 9 নম্বর ডিভিশনের নেতৃত্বে আছেন তিনি। প্রসঙ্গত বলা ভালো, এই 9 নম্বর ডিভিশন হলো আওয়ামী লীগ সমর্থক এবং সেনাদের মূল ক্ষমতার জায়গা। আগেই বলেছি সবচেয়ে শক্তিশালী ডিভিশন হচ্ছে 9 নম্বর বাংলাদেশের সেনার মধ্যে। ইকোনমিক টাইমস পত্রিকা বাংলাদেশের সেনার অভ্যন্তরের বর্তমান পরিস্থিতি বলার সঙ্গে সঙ্গে আর একটা খবরও জানাচ্ছে। তারা বলছে, তাদের ভাষায় বলি, দেয়ার আর রিউমার্স that Lieutenant General Fazlur Rahman may have been involved in a plot to remove Bangladesh's president while General Waqaruzzaman would be abroad. Fazlur Rahman could also be part of a conspiracy to remove the army chief. এর মানেটা হচ্ছে যে বাংলাদেশের জোর খবর সেটা হচ্ছে সেনার মধ্যেও
বিশেষত সেনার মধ্যে খবর যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি একটা শীঘ্রই একটা প্লট করবেন বাংলাদেশের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা, যে দাবিটা ওই ছাত্রদের এবং জামাতের ছিল, মনে রাখবেন। এরা সেই চেষ্টার ইকোনমিক টাইমস পরিষ্কার বলে দিচ্ছে এই চেষ্টা কিন্তু একটা চলছে, এবং এই চেষ্টাটা যখন হবে তখন আমাদের ওয়াকারুজ্জামান কিংবা আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি যখন কোনো কাজে বাইরে যাবেন, প্রধান উপদেষ্টাটা বড় নয়, বড় হচ্ছে এই আমাদের ওয়াকারুজ্জামান, এবং তখন ফয়জুর রহমান কুড অলসো বি পার্ট অফ এ কনস্পিরেসি টু রিমুভ দ্য আর্মি চিফ। আর্মি চিফকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন এই ফয়জুর রহমান। ফয়জুর রহমান ও তার সঙ্গী যে নেতারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক এবং ছোট মাঝারি স্তরের সেনা অফিসারদের ব্যাপকভাবে ঢাকা থেকে বদলি করার কাজ শুরু করে দিয়েছে। বেশিরভাগ বদলি করা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে বদলি করার আবার একটা বিশেষ কারণ আছে, এখানে দুরকম ফায়দা। এক, ঢাকায় আওয়ামী লীগ গোষ্ঠীভুক্ত সেনার শক্তি কম করে দেয়া। তবে দ্বিতীয় কারণটি সবচেয়ে সাংঘাতিক, সেই কারণটি হলো বেদনাদায়কও বটে। একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর যে এরকম চরিত্র থাকতে পারে বিশ্বাস করতে কষ্ট হয়। সেই কারণটি হলো চট্টগ্রামে একটি ফাঁদ পেতে রাখা হয়েছে এইসব অফিসারদের গুম করে দেওয়ার জন্য। এই খবর ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে গত বছর 13ই নভেম্বর করাচি থেকে সরাসরি জাহাজে চট্টগ্রামে অন্যান্য মালপত্র অস্ত্রশস্ত্রের সঙ্গে 65 জন অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।